হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ পলিটিক্যাল সায়েন্স অনার্সে বা জেনারেল বা পাশে পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের যে ডিএসসিসি 2 বা এমডিসি 2 বা MN2 পেপারটি রয়েছে, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী হাইকোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দেখো এখানে প্রশ্নগুলি অনেকভাবে কিন্তু দেওয়া আছে, মূলত একটাই প্রশ্ন, মূল টাইটেল হচ্ছে হাইকোর্টের গঠন ও কার্যাবলী। তো এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করবো এই ভিডিওটিতে। দেখো উত্তরটি তোমরা এইভাবে লিখবে। প্রথমে একটা পয়েন্ট করবে, হাইকোর্টের গঠন। ভারতীয় শাসনতন্ত্র অনুসারে প্রত্যেক অঙ্গরাজ্যে একটি করে হাইকোর্ট আছে, কিন্তু পূর্বোত্তর ভারতের রাজ্যগুলি যেমন আসাম, মণিপুর, ত্রিপুরা, মেঘালয়, নাগাল্যান্ড এবং কেন্দ্রশাসিত অঞ্চল অরুণাচল ও মিজোরাম এর জন্য আসামের হাইকোর্ট বর্তমানে কাজ চালাবে বলা যায়। সুপ্রিম কোর্টের বিচারপতিগণের সংখ্যা যেমন নির্দিষ্ট আছে, হাইকোর্টের ক্ষেত্রে তেমন নেই। প্রত্যেক হাইকোর্টে একজন করে প্রধান বিচারপতি ও অন্যান্য যে কয়জন বিচারপতি রাষ্ট্রপতি নিয়োগ করা প্রয়োজন বলে মনে করেন সেই কয়জন বিচারপতি নিয়োগ করা হয়। পয়েন্ট দেখো, বিচারকের নিয়োগ ও যোগ্যতা। ভারতীয় নাগরিক ছাড়া অন্য কেউ হাইকোর্টের বিচারপতি হতে পারবেন না। তাছাড়া নিম্নলিখিত যোগ্যতাগুলি থাকা প্রয়োজন: 1. ভারতের কোনো বিচারালয়ে বিচারকের কাজে অন্তত 10 বছরের অভিজ্ঞতা, অথবা 2. এক বা একাধিক হাইকোর্টে 10 বছর কাল ধরে অ্যাডভোকেটের অভিজ্ঞতা থাকা প্রয়োজন। মহিলারাও হাইকোর্টের বিচারক হতে পারেন। রাষ্ট্রপতি যোগ্যতা সম্পন্ন ব্যক্তিকে হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ করেন। নিয়োগকালে রাষ্ট্রপতি ভারতের প্রধান বিচারপতি ও সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে পরামর্শ করে থাকেন। সাধারণ বিচারকগণ নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করেন। 1976 সালের 42তম সংশোধন শাসনতন্ত্র সংশোধন আইনে হাইকোর্টের বিচারকগণের যোগ্যতা সম্পর্কে এক বিশেষ ব্যবস্থা উল্লেখ করা হয়। রাষ্ট্রপতির মতে কোনো নাগরিক বিশিষ্ট আইনজ্ঞ বলে বিবেচিত হলে তাকে হাইকোর্টের বিচারক হিসেবে নিযুক্ত করা যাবে। 1979 সালে 44তম শাসনতন্ত্র সংশোধনী আইনে এই ব্যবস্থা বাতিল করা হয়েছে। হাইকোর্টের বিচারক নিয়োগের বিষয়ে 1992 সালের 10ই মার্চ সুপ্রিম কোর্ট এক নজিরবিহীন ভূমিকা গ্রহণ করে। গুয়াহাটি হাইকোর্টের বিচারপতি শ্রী KN শ্রীবাস্তব এর যোগ্যতা সম্পর্কে প্রশ্ন তুলে সুপ্রিম কোর্ট এই নিয়োগ বৈধ নয় বলে রায় দান করে। বিচারপতির বেতন। হাইকোর্টের প্রধান বিচারপতির মাসিক 4,000 টাকা এবং অন্যান্য বিচারকগণ 3,000 টাকা বেতন পেতেন। শাসনতন্ত্রের 54তম সংশোধন আইনে 1986 দ্বারা প্রধান বিচারপতির মাসিক বেতন 9,000 টাকা এবং অন্যান্য বিচারপতির মাসিক বেতন 8,000 টাকা করা হয়েছিল। আচ্ছা, এখানে বলে রাখা ভালো যে এখানে যেই বেতন কাঠামো দেওয়া হয়েছে এটা অনেক পুরনো আগের কাঠামো, বর্তমানে এটা অনেক চেঞ্জ এসছে, কিন্তু এই পুরনো কাঠামো লিখলেও কিন্তু উত্তর একই থাকবে, কোনো রকম ভুল হবে না। 1998 সালে প্রণীত সংসদীয় আইনে বিচারপতিদের বেতন পুনরায় বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে হাইকোর্টের প্রধান বিচারপতির মাসিক বেতন 30,000 টাকা এবং অন্যান্য বিচারপতিদের মাসিক বেতন 26,000 টাকা। বিচারপতিগণ 62 বছর, শাসনতন্ত্রের 15 সংশোধন বয়স পর্যন্ত কাজ করতে পারেন। বিচারকগণের স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য তাদের বেতন ও কার্যকালকে যতদূর সম্ভব সুনিশ্চিত করা হয়েছে। পদচ্যুতি ও বদলি। বিচারকগণ কার্যকালের মধ্যে পদচ্যুত হতে পারেন। পার্লামেন্টের উভয় কক্ষের উপস্থিত সদস্যের 2/3 ভোটে প্রস্তাব গ্রহণ করে রাষ্ট্রপতির কাছে পাঠাতে পারেন এবং রাষ্ট্রপতি তাকে পদচ্যুত করতে পারেন, কিন্তু খুব সহজেই পদ্ধতি কার্যকর হয় না। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে হাইকোর্টের বিচারকগণকে এক অঙ্গরাজ্যের হাইকোর্ট থেকে অন্য অঙ্গরাজ্যে বদলি করতে পারেন। 222 এক ধারা। পাটনা হাইকোর্টের প্রধান বিচারপতি শ্রী সিংহকে জাস্টিস KBN সিংহ মাদ্রাজ হাইকোর্টে বদলির আদেশের বৈধতা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করা হয়। বিচারকগণের বদলি সংক্রান্ত মামলায় প্রায় 4 মাস শুনানির পর সুপ্রিম কোর্ট এই বদলির আদেশ বৈধ বলে রায় দান দেন। এই রায় বিশেষভাবে সমালোচিত হয়েছে। সরকারি কমিশনও অভিমত প্রকাশ করেছেন যে সংশ্লিষ্ট বিচারকের সম্মতি ব্যতীত কোনো বিচারককে বদলি করা উচিত নয়। এবার পয়েন্ট দেখো, হাইকোর্টের ক্ষমতা ও এখতিয়ার। হাইকোর্টের বিভিন্ন কার্যাবলী। হাইকোর্টের ক্ষমতাগুলিকে মূল ক্ষমতা, আপিল ক্ষমতা ও লেখ নির্দেশ বা আদেশ জারির ক্ষমতা হিসেবে ভাগ করা যেতে পারে। শাসনতন্ত্রে উল্লেখ করা হয়েছে যে হাইকোর্টগুলি শাসনতন্ত্র প্রবর্তিত হবার পূর্বে যে সকল ক্ষমতা ভোগ করত সেই সকল ক্ষমতা ভোগ করবে, তবে হাইকোর্টকে শাসনতন্ত্রের সীমা মেনে কাজ করতে হবে। 42তম সংশোধন আইনে হাইকোর্টের রাজস্ব বিষয়ে মূল এলাকার ক্ষমতা লোপ করা হয়। 1979 সালের 44তম সংশোধন আইনে এই ক্ষমতার পুনঃপ্রতিষ্ঠা হয়েছে।
রাজ্যের মধ্যে হাইকোর্টই হলো দেওয়ানি ও ফৌজদারি মামলার প্রধান আপিল আদালত। দেওয়ানি মামলার ক্ষেত্রে জেলা জজ ও সহকারী জেলা জজের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। ফৌজদারি মামলার ক্ষেত্রে দায়রা জজ ও অতিরিক্ত জেলা জজের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। ফৌজদারি মামলার ক্ষেত্রে দায়রা জজ ও অতিরিক্ত দায়রা জজের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা যায়। কলকাতা, মুম্বাই ও চেন্নাই হাইকোর্টের ফৌজদারি ও দেওয়ানি মামলার মূল বিচারের ক্ষমতাও আছে। ফৌজদারি মামলার মূল বিচারের ক্ষমতা 1973 সালের ফৌজদারি দণ্ডবিধির দ্বারা সম্পূর্ণ বাতিল করা হয়েছে। হাইকোর্ট সুপ্রিম কোর্টের মতো নাগরিক অধিকার রক্ষার উদ্দেশ্যে বন্দি পৃথকীকরণ, চরমাদেশ, প্রতিষেধ, অধিকার পৃষ্ঠা এবং উৎপ্রেষণ ইত্যাদি নির্দেশ বা লেখ জারি করতে পারে। প্রসঙ্গত উল্লেখ করা যায় যে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষার উদ্দেশ্য ছাড়াও অন্য যে কোনো উদ্দেশ্যে লেখ, আদেশ বা নির্দেশ জারি করতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট কেবলমাত্র নাগরিক অধিকার রক্ষার উদ্দেশ্যে লেখ, আদেশ বা নির্দেশ জারি করতে পারেন। অন্যদিকে অন্য কোনো উদ্দেশ্যে সুপ্রিম কোর্ট এই ক্ষমতা ব্যবহার করতে পারে না। প্যারা করে দেখো, উপরিউক্ত ক্ষমতা ছাড়াও হাইকোর্টের অন্যান্য ক্ষমতা আছে। অঙ্গরাজ্যের কোনো আদালত যে কোনো মামলায় যদি শাসনতন্ত্রের ব্যাখ্যা সংক্রান্ত প্রশ্ন জড়িত থাকে তাহলে সেই মামলার বিচার হাইকোর্টে হয়। এরূপ ক্ষেত্রে হাইকোর্ট নিম্ন আদালত থেকে মামলাটি নিজের হাতে তুলে নেয়। অধীনস্থ সমস্ত নিম্ন আদালত এবং ট্রাইব্যুনালের তত্ত্বাবধানের ভারও হাইকোর্টের উপর ন্যস্ত। হাইকোর্ট সুপ্রিম কোর্টের মতো কোর্ট অফ রেকর্ড হিসেবেও কাজ করে। এর অর্থ হলো এই যে হাইকোর্টের সকল রেকর্ড রক্ষিত হয় এবং পরবর্তীকালে তার সাক্ষ্য হিসেবে গৃহীত হয়। কোনো ব্যক্তি আদালত অবমাননাকর কোনো উক্তি বা কাজ করলে হাইকোর্ট তার শাস্তি বিধান করতে পারে। তো এই ছিল হাইকোর্টের ক্ষমতা ও তার কার্যাবলী বা ও তার গঠন। এর প্রশ্ন উত্তরটি তোমাদের সামনে আলোচনা করলাম। তোমরা এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির অধিকাংশ প্রশ্ন উত্তর আমার চ্যানেলে আমি ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ভিডিওগুলো দেখে নিও। এছাড়া যে 2-1টি প্রশ্নের উত্তর এখনও বাকি আছে বা কিছু টিকা প্রশ্নের উত্তর বাকি আছে, তার অ্যান্সারগুলি খুব দ্রুত তোমাদের সামনে এনে হাজির করবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক